নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ, আর আপনার সঙ্গে আমি সুমন। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ। কবিয়াল হরু ঠাকুর যদি এই 2015-তে এসে আবার এই পশ্চিমবঙ্গে চিটফান্ড কাণ্ড নিয়ে কবিগান লিখতে বসতেন, কোনো সন্দেহ নেই আরও একবার তার কলম থেকে অমর এই বাক্যটা বেরোতো। তার কারণ প্রায় মহেঞ্জোদারো হরপ্পার মতো যত তদন্ত এগোচ্ছে, ধ্বংসস্তূপের ভেতর থেকে একের পর এক কেলেঙ্কারি বের হচ্ছে। ঠিক যেমন আজ সকালে একটি বেআইনি আর্থিক সংস্থার 13টি ঠিকানায় সিবিআই গোয়েন্দারা একেবারে আচমকা রেড চালালেন। কিন্তু এই রেডে যতটা হতবাক হলেন ওই বেআইনি আর্থিক সংস্থার এজেন্ট কিংবা তার কর্মচারীরা, তার থেকেও বেশি হতবাক হয়ে গেলেন গোয়েন্দারা স্বয়ং। তার কারণ এই যথেষ্ট ছোট একটি সংস্থাতেও সেই একই ছবি একজন প্রভাবশালী মন্ত্রী এবং একজন সাংসদের সহাস্য বদনে। সব দেখে শুনে নিঃসন্দেহে তারা বিস্মিত। সারদার থেকে মূলগত কোনো তফাৎ এটাতেও নেই। আর এই নিয়ে আমাদের আজকের এই বিতর্ক, আমাদের আজকের বিষয়। সিবিআই হানা আরেক চিটফান্ডে, মিলল মন্ত্রীর সঙ্গে যোগাযোগের প্রমাণ। আলোচনার জন্য আমার একদিকে আছেন জয়প্রকাশ মজুমদার, বিজেপি নেতা, আছেন দেবনারায়ণ সরকার অধ্যাপক, অন্যদিকে আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় এবং সর্দার রামজাদ আলী। ওদের কাছে আসবো, কিন্তু তার আগেই আপনাদের নামটা বলি। এই সংস্থার নাম হচ্ছে আজদা অ্যাগ্রো প্রজেক্ট প্রাইভেট লিমিটেড। রোজ ভ্যালি কিংবা সারদার মতো বিশাল নয়, কিন্তু ছোট বলে একে হেয় জ্ঞান করবেন না। তার কারণ এখানেও ছবিটা হুবহু এক প্রভাবশালী মন্ত্রী এবং প্রভাবশালী সাংসদের। দেখুন, সারদা ছাড়াও অন্যান্য বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকেও কি প্রোটেকশন মানি নিতেন মদন মিত্র? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সিবিআই এর নজর পড়ে আজদা অ্যাগ্রো প্রজেক্ট লিমিটেডের দিকে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, শুক্রবার বেলঘরিয়া, সোদপুর, মধ্যমগ্রাম, খড়দা সহ আজদার 13টি ঠিকানায় তল্লাশি চালিয়ে এমন কিছু নথি উদ্ধার হয়েছে যা থেকে মদন মিত্রর সঙ্গে এই সংস্থার ঘনিষ্ঠ সম্পর্কের সূত্র মিলেছে। সিবিআই এর 40 থেকে 50 জন গোয়েন্দা এদিন একাধিক দলে ভাগ হয়ে হুগলি এবং উত্তর 24 পরগনার একাধিক ঠিকানায় হানা দেন। তল্লাশি চলে বেলঘরিয়ায় আজদা অ্যাগ্রো প্রজেক্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টরের বাড়ি এবং বেশ কিছু এজেন্টের বাড়িতেও। সূত্রের খবর, এমনই এক এজেন্টের বাড়িতে তল্লাশির সময় ড্রয়ার খুলতে বেরিয়ে আসে একটি ব্রোশিওর, যার পাতা উল্টাতেই চক্ষু চড়ক গাছ তদন্তকারীদের। ব্রোশিওরে জল করছে পরিবহন মন্ত্রীর সহাস্য ছবি। কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান, এজেন্ট এবং আমানতকারীদের ভরসা আদায় করতেই ব্যবহার করা হতো মন্ত্রীর ছবি। এখানেই শেষ নয়। সিবিআই এর দাবি, শুধুমাত্র বিরোধী থাকাকালীনই নয়, মন্ত্রী হওয়ার পরও আজদার মালিকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মদন মিত্রের। সংস্থার একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে তাকে। এমনকি বেশ কিছু অনুষ্ঠানে তো আজদা কর্তার সঙ্গে মন্ত্রীকে এক মঞ্চেও দেখা গিয়েছে। মদন মিত্র বর্তমানে যে এলাকার বিধায়ক, সেই কামারহাটিরই অন্তর্গত বেলঘরিয়া, সেখানে আজদার এমডির বাড়ি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় গোয়েন্দাদের প্রশ্ন, কেন এই সংস্থার বিভিন্ন অনুষ্ঠানে যেতেন মদন মিত্র? কি স্বার্থ ছিল তার? তবে কি সারদার মতো আজদার কাছ থেকেও আর্থিকভাবে লাভবান হয়েছিলেন তিনি? তবে কি এই সংস্থার কাছ থেকেও প্রোটেকশন মানি নিয়েছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী? এদিকে মদন মিত্র একা নন। আজদার ঠিকানায় তল্লাশিতে উঠে এসেছে শাসক দলের এক নেত্রীর নামও, বীরভূমের সাংসদ শতাব্দী রায়। আজদার ব্রোশিওরে সংস্থার একটি বিজ্ঞাপনে ছবি রয়েছে তার। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও শতাব্দীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রকাশ সিনহা ও চন্দন সেনগুপ্ত, এবিপি আনন্দ। জয়প্রকাশবাবু, মডেলটা একদম এক, মানে রিফ্লেক্টেড গ্লোরি মন্ত্রীদের, সেখানে ব্র্যান্ড ক্রেডিবিলিটি তৈরি, এবং সেই একই ছবি হুবহু যে মডেলটা সারদায় ব্যবহৃত হয়েছিল। পোস্ট 2011 যখন মন্ত্রীদের ক্ষমতায় আছেন, তারা পেছনে জনসমর্থন আছে, জনগণের কাছে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করছেন এই মুখগুলোকে বিক্রি করে, এবং ফ্রি লাঞ্চ বলে কিছু হয় না। তার মানে ওই কিসের বিনিময়ে তারা রাজি হয়েছে? এগুলো দেখুন, আমাদের বাংলায় এখন এগুলো সব হচ্ছে দাদার কীর্তি। আজদা হচ্ছে মদনদার জায়গা, সারদা মদনদার, দায়ে দায়ে সব মিলিয়ে দাদার কীর্তি। দিদিও তো আছেন, দিদি তো মাথার উপরে আশীর্বাদ ধরে আছেন। দিদির কথা না শুনলে বাংলায় পাখি ডাকে না। সুতরাং এটা মাথায় রাখতে হবে, এই সমস্ত দিদির নির্দেশেই হয়েছে, দাদারা করেছেন। একটা কথা ভেবে দেখুন, কিন্তু ফ্রিতে তো কেউ কিছু করে না। আমরা তো দেখছি বারবারন্ত, আমরা বারবারন্ত তো কম দেখিনি। একজন লিডারের, মনে করুন মদন বাবুর ছেলের বিয়ে, এখনো তো মানুষ আশ্চর্য হয়ে গল্প করে, এবং আমার মনে হয় হয়তো নেক্সট 50-100 বছরেও গল্প করবে
সেই কৃষ্ণচন্দ্র রায়ের ছেলের বিয়ের মতন মদন বাবুর ছেলের বিয়ে বাংলার কথাতে জড়িয়ে যাবে, ঠাকুরমার ঝুলির মতো আমি ছেলের বিয়ের কথা হলো দ্রুত একবার দেখবো এবিপি আনন্দের আরেকটি এক্সক্লুসিভ রিপোর্ট। যে সংস্থার কথা এইমাত্র জয়প্রকাশ দা বললেন সেই সংস্থায় ভাড়া নিয়ে হয়েছিল, কিন্তু তাদের বক্তব্য একেবারে পরিষ্কার, সিবিআই গোয়েন্দাদের কাছে তারা বলেছেন যে একটি পয়সাও দেননি মন্ত্রী মহোদয়। অভিযোগটা এতটাই গুরুতর, তাহলে এই যে বিপুল খরচ সেটা কার্যত তোলাবাজি ছিল, প্রশ্ন তুলছেন বিরোধীরা। দেখুন, পিসি চন্দ্র গার্ডেনে মদন মিত্রর বড় ছেলের বিয়ে রিসেপশন পার্টি ঘিরে দীর্ঘদিন ধরেই বিস্তর অভিযোগ। সিবিআই সূত্রে এমনও দাবি করা হয়েছে যে এই পার্টিতে খানাপিনা থেকে সাজসজ্জা সবই নাকি স্পন্সর করেছিল 4টি বেআইনি আর্থিক প্রতিষ্ঠান। যদিও প্রাথমিকভাবে গোয়েন্দারা ভেবেছিলেন এই পার্টির জন্য পিসি চন্দ্র গার্ডেন বুক করার খরচ মদন মিত্র নিজে দিয়েছিলেন, কিন্তু এক্ষেত্রেও তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সিবিআই সূত্রে দাবি, পিসি চন্দ্র গার্ডেন কর্তৃপক্ষের কাছ থেকে মেলা নথি এবং সংস্থার ম্যানেজারের বয়ানের প্রেক্ষিতে জানা গিয়েছে এখনো মদন মিত্রর তরফে বুকিং এর টাকা মেটানো হয়নি। এ প্রসঙ্গে পিসি চন্দ্র গার্ডেনের ম্যানেজার আর কে সুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন বুকিং এর পেমেন্ট পাইনি, বলেছিলেন দেবেন, দেননি। এখানেই শেষ নয়, এরপর যে তথ্য মিলেছে তা আরও চাঞ্চল্যকর। সিবিআই এর দাবি, নানা নথি এবং তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে নিজের সরকারি প্যাডে চিঠি লিখে ছেলের বিয়ের রিসেপশনের জন্য পিসি চন্দ্র গার্ডেন বুক করেছিলেন পরিবহন মন্ত্রী, অথচ এটা কোনো সরকারি কাজই নয়, নেহাতি ব্যক্তিগত অনুষ্ঠান। এমনকি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, বুকিং সংক্রান্ত সমস্ত কাজকর্ম মন্ত্রী তার পিএকে দিয়ে করিয়েছিলেন। 2014 9 মার্চ পিসি চন্দ্র গার্ডেনে বড় ছেলের বিয়ের রিসেপশন পার্টি আয়োজন করেছিলেন পরিবহন মন্ত্রী। হাই প্রোফাইল এই পার্টিতে অতিথিদের তালিকাও ছিল বেশ হাই প্রোফাইল। শুধু তাই নয়, সিবিআই সূত্রে দাবি, এই রিসেপশন পার্টির পেছনে খরচ হয়েছিল কোটি কোটি টাকা। অতিথিদের সংখ্যাই ছিল 3000-এর কাছাকাছি। সূত্রের দাবি, শুধুমাত্র অতিথিদের খাওয়াতেই নাকি খরচ হয়ে গিয়েছিল 1,05,00,000 টাকা। সিবিআই এর দাবি, নিজের মন্ত্রী পদের প্রভাব খাটিয়ে পিসি চন্দ্র গার্ডেন বুক করেছিলেন মদন মিত্র, সেই কারণেই ব্যবহার করেছিলেন সরকারি প্যাড। এদিকে মন্ত্রীর এই বিল না মেটানো নিয়ে নয়া প্রশ্ন তুলতে শুরু করেছেন তদন্তকারীরা। বিষয়টি পরের চার্জশিটে ঢোকানোর বিষয়ে চিন্তাভাবনা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, আরও তথ্য জোগাড়ে প্রয়োজনে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে পিসি চন্দ্র গার্ডেনের কর্তাদের। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। সুব্রতবাবু, একটা রসিকতা পুলিশ মহলে, গোয়েন্দা মহলে খুব চলছে এখন, সেটা হচ্ছে সিবিআই মাতং সিংকে নিয়ে মেতে আছে। তৃণমূল কংগ্রেসের বড় বড় রাঘব বোয়ালদের ধরার এখনো অনুমতি নেই। তারা বুঝতেও পারেননি যে আজকে এই ধরনের একটা মাঝারি মাপের আর্থিক সংস্থায় সেখানে গিয়ে একেবারে মন্ত্রী শান্ত্রীদের ছবি বেরোবে, যার ফলে বিড়ম্বনায় তারা খুব একটা কম পড়েননি। মানে সেটিং প্রায় ভেঙে যায় না, সেটিং ভেঙে যায় না, সেটিং হয়ে গেছে সেই বিজ্ঞাপনের কথা। না হলে আজকে যিনি হচ্ছেন সারদাসহ চিটফান্ড এবং তৃণমূলের সংযোগকারী একজন জেলে আছেন, আরেকজন যিনি আছেন সেতুবন্ধনে, যিনি মহানির্মাণ প্রকল্পের নায়ক, তিনি দিব্য ঘুরে বেড়াচ্ছেন, দিল্লি যাচ্ছেন, দিল্লি কলকাতা। কেন? খুব প্রশ্ন জাগে, শুধু এই সংস্থা কেন, ক্যালকাটা ওয়্যার গ্রুপ, গুলশান গ্রুপ থেকে শুরু করে এরকম প্রায় 100-র কাছাকাছি আছে চিটফান্ড। বিশেষ করে বলছি ক্যালকাটা ওয়্যার গ্রুপ যে টাকা তুলেছে সারা ভারতবর্ষ থেকে 19টা রাজ্য, সারদা তো দেখছেন কয়েকটা রাজ্য, 19টা রাজ্য থেকে, সারদা তার কাছে লজ্জা পাবে। সিবিআই সেই ব্যাপারে নির্দিষ্ট তথ্য থাকা সত্ত্বেও তারা কিন্তু এগোচ্ছেন না। আর আমি বরাবরই একটা জিনিস বলেছি, এই জাতীয় যারা ব্যবসা চালান, মানুষ লোক ঠকান, তারা সবসময়ই চান যে রাজনীতিবিদ তাদের সঙ্গে রাখতে, যেটা হচ্ছে প্রোটেকশন মানি, যেটা আপনারা বলেন বা আমরা বলি। এবং সেখানে আজকে শাসন ক্ষমতায় যারা আছেন তাদের সঙ্গে রন্ধে রন্ধে যুক্ত, নির্বাচনী খরচ থেকে শুরু করে বিভিন্ন বিষয়। সিবিআই চার্জশিটে উল্লেখ করেছেন যে কামারহাটির নির্বাচনে একেবারে গাড়ি থেকে শুরু করে তার জ্বালানির খরচ, ড্রাইভারের খরচ এবং সেই বিখ্যাত প্যাকেট যার ভেতর নাকি নগদ ছিল, চার্জশিটে উল্লেখ আছে। খুব স্বাভাবিক, চার্জশিটে যখন সিবিআই দিচ্ছে তার তো একটা ভিত্তি আছে। কিন্তু মানুষের প্রশ্ন, কিন্তু বাংলার মানুষের, সারা ভারতবর্ষের মানুষের সিবিআইয়ের কাছে অনেক কিন্তু আশা। নিরপরাধ লোককে অভিযুক্ত করবে আমিও সেটা বলছি না, যে তথ্য পেয়েছে তার সাথে স্তত গতি হঠাৎ সিবিআই, এটা প্রাসঙ্গিকভাবে বললাম। এটা কেন? এই সেটিংয়ের কথাটা বলছি, ভবিষ্যৎ বলে সেটিং হয়েছে কি হয়নি। না হলে যে কুশীলবরা, কুণাল এক ধোয়া তুলসী পাতা মোটেই নয়। কেন? তিনি সেই 2011 সালে শহীদ দিবসে যে মাইক্রোফোন যিনি ধরেছিলেন
আপনাদের খেয়াল আছে ব্রিগেডে, সেই কুণাল আজকে জেলে। কিন্তু কতগুলো কথা তো ঠিক যে সবাই বেল পাচ্ছে, আমি বেল পাচ্ছি না, এবং যারা অপরাধ কাণ্ডে, যেটাকে আমাদের ভাষায় বলে অ্যাবেটার, যারা পরিকল্পনাটা করলেন, সে ডেলা পাহাড়ের পরিকল্পনা করুক আর যেখানে খুশি, তারা দিব্য ঘুরে বেড়াচ্ছেন, তারা সততার প্রতীক লোগো নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর সিবিআই যে হঠাৎ যে গতিটা দিয়েছিলেন, সেই গতিটা হঠাৎ স্লত হয়ে গেল না, খারাপ সেটা ভাবতে এক মিনিট। সেটা হচ্ছে বিভিন্ন যে চিট ফান্ড, যেখানে একটা জায়গায় সারদার পর ওনারা বললেন যে আমাদের সীমাবদ্ধতা আছে, ঘটনা ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো কম, অতএব আমরা সবটাই করতে পারবো না। কেন সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের স্বরাষ্ট্র দপ্তরের কাছে দরখাস্ত করবে না যে সংশ্লিষ্ট রাজ্য থেকে অনেক সময় আমরা সহযোগিতা পাইনি, তার একটা ইন্ডিপেন্ডেন্ট ফোর্স থাকা উচিত? সেটা বললেন, কিন্তু আমি বলছি যে গত 15ই নভেম্বর একেবারে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সিবিআই এর তরফ থেকে রঞ্জিত কুমার সম্ভবত অফিসারের নাম, তিনি বললেন যে আমার পুরোটা সবকটা চিটফান্ড আমাদের পক্ষে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে ধরা সম্ভব না। মাননীয় বিচারপতি কিন্তু মেনে নিলেন। পরবর্তী ক্ষেত্রে মাননীয় বিচারপতি মেনে নিয়ে বললেন ঠিক আছে, আপনি বড় বড় গুলোকে লার্জার কনস্পিরেসিটাকে ধরুন। আমি আপনাকে এই যেটাকে ধরেছে ভুল করেননি সিবিআই, কিন্তু আমার একটা প্রশ্ন, সবকটাও না, কালকে আমি নাম করে বলছি গুলশান গ্রুপ, অনেকে আপনি নামই শুনেছেন কিনা জানি না, কয়েক হাজার কোটি টাকা তুলেছে। ক্যালকাটা ওয়্যার গ্রুপ, তার কোনো সন্দেহ নেই, কোটি টাকার উপর তুলেছে। আজদা এগ্রো প্রজেক্ট লিমিটেডের নাম আপনি কোনদিন শুনেছেন না, কিন্তু তার সঙ্গে এত বড় স্ক্যাম। আমি আসবো ঠিকই। দেবনারায়ণ বাবুর কাছে আসবো, তার আগে আপনাদের একটা বিচিত্র জিনিস দেখাবো। এবিপি আরেকটি এক্সক্লুসিভ রিপোর্ট। এতদিন আমরা শুনেছি যে পুলিশকে নানা কারণে টাকা নাকি দিতে হয়, কিন্তু পুলিশও টাকা দেয়। প্রাক্তন পুলিশ কর্তারা একাধিক জন সুদীপ্ত সেনের কথায় বা তার যে নেটওয়ার্ক সেটিং সেইটা ব্যবহৃত হয়েছে, এবং সেইটা তারা ব্যবহার করেছেন অত্যন্ত পরিকল্পনা করে। এই ইঙ্গিত শুধুমাত্র সিবিআই তদন্তে উঠে এসেছে তা নয়, এসএফআইও রিপোর্টে তার ইঙ্গিত রয়েছে। দেখুন, এককালে দুর্নীতি দমনের দায়িত্ব ছিল তাঁদের কাঁধে, দুষ্টের দমন শিষ্টের পালন করাই ছিল তাঁদের পেশা। অভিযোগ, প্রাক্তন সেই পুলিশ কর্তারাই হাতে তুলে নিয়েছিলেন সারদার প্রতারণা জাল বিস্তারের দায়িত্ব। তাঁরাই পালন করতেন সারদার সঙ্গে প্রভাবশালীদের নেটওয়ার্ক তৈরির কাজ। কোটি কোটি টাকার এই কেলেঙ্কারির তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিবিআই এর হাতে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, সারদা গোষ্ঠীর এক গাড়ির চালক সিবিআইকে দেওয়া বয়ানে দাবি করেন, আমি জানতে পারি যে সমস্ত প্রভাবশালী রাজনীতিকরা সারদার মিডল্যান্ড পার্কের অফিসে আসতেন, তাঁদের প্যাকেট পাঠানো হতো যাতে নানা উপহার এবং চেক থাকত। এই প্যাকেট পাঠানোর প্রেক্ষিতেই উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। এই গাড়ি চালকের দাবি, প্রভাবশালী ওই রাজনীতিকদের সঙ্গে সম্পর্ক রক্ষার কাজ করতেন প্রাক্তন ওসি সিআইডি মধুসূদন দাস, প্রাক্তন ডিএসপি সিআইডি দেবনারায়ণ বসু, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের প্রাক্তন ওসি দুলাল চন্দ্র দে, গোয়েন্দা বিভাগেরই প্রাক্তন ডেপুটি কমিশনার প্রণব কুমার বর্মন সহ কয়েকজন প্রাক্তন পুলিশ আধিকারিক এবং আইনজীবী। সারদাকাণ্ডের তদন্তে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস বা এসএফআইও রিপোর্টেও প্রাক্তন পুলিশ কর্তাদের নাম উঠে এসেছে। রিপোর্ট অনুযায়ী মনোরঞ্জনা সিংহকে ইমেল পাঠিয়ে সুদীপ্ত সেন দাবি করেছিলেন প্রয়োজনে কিছু প্রাক্তন পুলিশ কর্তা সারদা সম্পর্কে তাকে অবহিত করতে পারেন। এসএফআইওর রিপোর্ট অনুযায়ী সেই ইমেলে সুদীপ্ত সেন যে তালিকা দিয়েছিলেন তাতে নাম ছিল রজত মজুমদার, প্রাক্তন ডিজিপি, দেবেন্দ্রনাথ বিশ্বাস, প্রাক্তন আইজিপি, দেবনারায়ণ বসু, প্রাক্তন ডিএসপি সিআইডি, মধুসূদন দাস, প্রাক্তন ওসি সিআইডি, দুলাল চন্দ্র দে, প্রাক্তন ওসি, গুন্ডা দমন শাখা, গোয়েন্দা বিভাগ, কলকাতা পুলিশ। এ বিষয়ে যোগাযোগ করা হলে অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের প্রাক্তন ওসি দুলাল চন্দ্র দে। প্রাক্তন ডিএসপি সিআইডি দেবনারায়ণ বসু এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি। ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি প্রাক্তন ওসি সিআইডি মধুসূদন দাস এবং গোয়েন্দা বিভাগের প্রাক্তন ডেপুটি কমিশনার প্রণব কুমার বর্মনের সঙ্গে। সিবিআই যাবতীয় অভিযোগের সত্যতা যাচাই করে দেখছে। প্রকাশ সিনহা ও নিমাই পান্ডা, এবিপি আনন্দ। দেবনারায়ণবাবু, শুধু যে প্রতারকদের প্রোটেকশন দিয়েছেন তা নয়, অভিযোগ যে প্রোটেকশন মানি অবধি আদায় করেছেন। কতটা গভীরে ছিল এই শিকড় আপনি বুঝতে পারছেন? না, শুধু একটা তো না, আমার প্রশ্ন না, এরা কি করে করে না, এই যে চিট ফান্ড কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিমে টাকা তোলে। আপনি জানেন গত 13-12-তে অরুণ জেটলি বলেছে পশ্চিমবঙ্গে 82টার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, উনি দাঁড়িয়ে বলেছেন এর আমার সম্পর্ক। আর তার কদিন পরে আরবিআই বলছে কলকাতার বুকে
প্রায় 200টি কোম্পানি এই ধরনের ফান্ড রয়েছে, যার বিরুদ্ধে আস্তে আস্তে আমি ব্যবস্থা নিচ্ছি। কিন্তু আমার প্রশ্ন না, এবং কলকাতা শহরে আপনি এটাও বলতে পারবেন না যে ব্যাংকিং পরিষেবা সম্প্রসারিত হয়নি, এরা সুযোগ আমি নিচ্ছে। একটা করে উত্তরটা দিন না, আজকে থেকে নয়, শুনুন সুব্রত বাবু এত কথা বলবেন না, আজকে থেকে নয়, 2 বছর 3 বছরে সব হয়ে আরে গেল। মদন মিত্র মাল নিয়েছে, টাকা নিয়েছে, বলুন না আপনাদের কত প্রশ্নটা বলুন না, আবার আমাদের আপনি এই কথা বলবেন কেন না, বলছেন আপনি? না না ইউ প্রমিস মন্ত্রী আপনি বলবেন মদন মিত্র নিয়েছে, আপনার হ্যাঁ আপনার অভিযোগ থাকতে আপনি পারে। যে রাজনীতিকে সমর্থন আমি করেন, সমর্থন করি, তারা কিন্তু চিটফান্ড থেকে আপনারা টাকা তৈরি তোলে। করেছেন 30 বছর ধরে, করেননি? কোথায় তুলেছে? বাহ, তৈরি কোথায় করেননি হয়েছে? আপনারা? প্রশ্নটা ওরে কোথায়? বাবা, আরে তৈরি করে আরে বাবা, আজকে না, আপনারা নিশ্চয়ই, আজকে তাহলে follow করছেন? 200টি চিট ফান্ড তাহলে- আছে না, এই যে 200টি ফান্ডের মধ্যে একটি হয়তো জিজ্ঞেস করেছে অন্য আচ্ছা, প্রশ্ন। না না নিশ্চয়ই বলবো, পুলিশরা না, টাকা নিয়েছে আরে, সেটা ঠিক, পুলিশ ভালো না খারাপ? ভালো তো নয়, ভালো নয়, সেইটা বলুন আমি না, ভালো অস্বীকার- নয়। কেন বলবো? চিট ফান্ডের লোকেরা এইভাবে কাজ করে। মদন মিত্র না, না, বিনা এইভাবে প্রয়োজনে তারা কি ওখানে করে? গেলেন। বিভিন্ন না, আমি অস্বীকার চিট করছি। ফান্ডের লোকেরা কাজ করে, তারা কারা? কাজ করে যারা তাদের দিয়ে কাজ করালো, হ্যাঁ। যাদের দিয়ে সেই মালিকরা কাজ না, না, করিয়ে এরা নিল, করার চেষ্টা- তার মানে কি? সেই এই- রাজনীতিবিদরা এই- খারাপ নয়? এরা করে, মানে এই চিট ফান্ড গুলো সব স্বভাব ভালো পথে কাজ করে না, কারণ তো রাজনীতিবিদরা? কারণ আপনি শুনুন, আচ্ছা, এই আপনি, চিট ফান্ড- দেবনাথ বাবু, আবার এই উত্তর চিট দেয় না। ফান্ড আজকে দেবনাথ শুনুন বাবু, না, আপনি একজন সমস্ত- অধ্যাপক, উত্তর আমি দিন। যাই বলুন, বলছি এক বলুন, সেকেন্ড। বলুন। তো আপনি একজন অধ্যাপক, আপনি ভোটেও দাঁড়ান না। না। আপনাকে যদি কোনো সংস্থা এসে বলে যে আপনার ছবি আমি ব্রোশিয়ারে ব্যবহার করব, আপনি আমার অনুষ্ঠানে আপনি খোঁজ নেবেন না কি সংস্থা? না, এটা শুনুন, বিশ্বাসযোগ্য? শুনুন, আপনি শুনুন, বলুন যে আমি গিয়ে, শুনুন, আমাকে কেন- আরে আপনারা আমার- কিন্তু, আমি বলছি একজন না, 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 অধ্যাপক সাধারণ- হিসেবে, শুনুন সাধারণ মানুষ হিসেবে আপনি আমার খোঁজ নেবেন সঙ্গে না? রাজনীতিবিদের সম্পর্ক আলাদা, কারণ হচ্ছে ওহো, রাজনীতিবিদ আপনার কথা তারা বুঝছি দেবে। না। না, আমাকে আপনি কেন আমার তারা কথা দেবে? বুঝতে না, পারছেন না, না। আমাকে কেন তারা দেবে? আরে দেবে না, আমি বলছি যে বলবে যে আপনার কেউ বিচার আপনাকে বুদ্ধি। অ্যাপ্রোচ করলো, তো আপনি তো আপনার বিবেচনা, বিচার বুদ্ধি বুদ্ধি। এটা ব্যবহার করবেন না, না। না, সে তো নিশ্চয়ই করবে। আপনি তাদের বিজ্ঞাপন হবেন আপনি শুনুন, সংস্থা সম্পর্কে না, না না, জেনে? এটা রাজনীতি করতে বিশ্বাসযোগ্য? গেলে আমি রাজনীতির বিভিন্ন পরিক্ষেত্র লাগে, বহু লোক আছে রাজনীতিবিদদের, হ্যাঁ। কারণ এই টাকা তুলতে হ্যাঁ, গেলে কিন্তু দেবনারায়ণ মুখ সরকারকে বিক্রি লাগে করে, না। এ তো- টাকা তুলতে গেলে দেবনারায়ণ সরকারের লাগে এটা না, credibility টাকা মদন তুলতে মিত্রের গেলে- লাগে। না, না, নিশ্চয়ই। সেই জন্যই তো টাকা credibility তুলতে টা গেলে অনেক স্থানীয় important। আমাকে কেন টাকা তুলবে? সুতরাং শতাব্দী না, না, না। যে ছবি তুলে না, না, না। ব্র্যান্ড না, অ্যাম্বাসেডর না, আমি করলো। বলছি তো এই ভাবনা না, এরা প্রমাণ এই করুন, ব্যবহার করে। প্রমাণ করতে হবে। সমস্ত বলেন। আজকে কেন প্রমাণ আপনি শুধু বলেন তাই তো, না। প্রমাণ করুন। আরে শুনুন, তা নয়, আজকে সমস্ত সিনেমা জগতে অমিতাভ বচ্চন থেকে সৌরভ গাঙ্গুলি সমস্ত এইসব বড় বড় ফান্ড গুলো, এই যে বড়, এই যে না না আরে সাহারা ওরা কি ডাল, রাজনীতিবিদ? আপনি দেখান না। প্রত্যেকটা কি সব ফান্ডে বলেন? কোটি কোটি কি টাকা। বলছেন? এখনো সারদার পর্যন্ত- ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অমিতাভ বচ্চন। কোনটা? সারদা সারদার কথা বলিনি। আরে। না, সারদা কিন্তু এ ছিল। আমি না, বলছি না, 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 না। প্রত্যেকটা- মিঠুন ছিল। না, মিঠুন না, না, কেন? কোনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল না। আচ্ছা, মিঠুন আমি- অনেকেই ছিল না, Fine, অত fine, নাম fine, বলে লাভ নেই, সাহারাও ছিল আমি না। আমি এই লোকগুলো আমজাদের কাছে শুনুন, আসবো, এক fine। থেকে- আপনাকে একটা আমার পরিষ্কার প্রশ্ন, আমি ইন্ডিভিজুয়াল পার্টে যাচ্ছি না। এটা আমাকে দিয়ে বিচার মমতা করতে হবে। বন্দ্যোপাধ্যায় তার আজ মুখ্যমন্ত্রী হয়েছেন, সর্বোচ্চ পদে আছেন বলে নয়, তার রাজনৈতিক কেরিয়ারের শুরু থেকে অত্যন্ত ভাবমূর্তি সচেতন। তাকে কোনোদিন তার যেটা ইউএসপি, কোনোদিন আপনি 5 তারা 7 তারা হোটেলে গিয়ে কোনোদিন তিনি খুব অনুষ্ঠান করছেন, বসে আছেন, এ দেখা যায়নি। এবং মানে তার যাওয়া উচিত কি উচিত না সেটা ভিন্ন প্রশ্ন, আমি সেদিকে ঢুকছি না। কিন্তু তিনি মদন মিত্র বা মদন মিত্রদের এখনো মন্ত্রী রেখেছেন। মদন মিত্রকে আমি বলছি এই আঁচটা তিনি তার ভাবমূর্তিতে লাগতে দিচ্ছেন কেন? ভেরি রাইট, ভেরি রাইট। না সুমন, তোমার একটা কথার সঙ্গে আমি একমত, এবং এইখানে দাঁড়িয়ে স্বীকার করতে আমি কুণ্ঠাবোধ করব না। মমতা ব্যানার্জির রাজনৈতিক জীবনের যে উত্থান, সেই উত্থানের পিছনে তার সততার সম্পর্কে বাংলার মানুষ নিঃসন্দেহে একটা ভয়ঙ্কর বড় রকমের আস্থা রেখেছে। আজকে যদি মানে ক্যাবিনেট থেকে বাদ দিতেন, তার ভাবমূর্তি তো উজ্জ্বল হতো। আজকে 3.5 বছর 4 বছর প্রায় হতে চলল, সারা ভারতবর্ষে একটা জায়গা আছে যে লুটতরাজের তীর্থক্ষেত্র, সেই রাজ্যের নাম পশ্চিমবাংলা। ঠিক। আর সেই পশ্চিমবাংলায় এই লুটতরাজের তীর্থক্ষেত্রে পান্ডা এবং বান্ডি যারা, তারা কারা? তারা মমতা ব্যানার্জি। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, যে নেত্রী সম্পর্কে বাংলার মানুষের এত আস্থা এবং শ্রদ্ধা, সেই সব নেতা নেত্রীরা জড়িয়ে রয়েছেন। আরও সব থেকে কষ্টের কথা, বাংলার মানুষ যেটা এখনও পর্যন্ত বুঝতে পারছেন না, যে এদের প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা তৃণমূল নেত্রীর কী মোহ আছে, যে এদের সম্পর্কে যখন আঙুল উঠছে, এদের সত্য মিথ্যের কথা পরে না। এবং রাজনৈতিক বাধ্যবাধকতা তো থাকার কথা না। এই যে মানুষ তো মদন ছবিগুলো মিত্রকে দেখা দেখে যাচ্ছে, ভোট দেননি, ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে তাহলে ক্যাবিনেটে রাখবেন শুধু কেন? তাই নয়, বাদ দেবেন না কেন? আজকেও বলছেন, গতকালকে লিখিত নির্দেশ দেওয়া হয়েছে, একমাত্র মমতা ব্যানার্জির ছবি ছাড়া অন্য কারো কোনো নেতার ছবি ছাপানো হবে না।
সুতরাং একটা সে তো ছবি একটা প্রচারে, মানুষ সে তো প্রচারে তার ব্যতিক্রম তো একটা অলরেডি কথা কাগজে হলো ছেপে বেরিয়ে গেছে। যে মানুষ তো জানতে চায় যে এই নেতা নেত্রীগুলোর প্রতি মমতা ব্যানার্জির কি মোহ আছে, কেন এই কেনটা খুব মারাত্মক, কেন উনিও তো বেনিফিশিয়ারি। সেই কেন, এই কেনটা খুব মারাত্মক, সেটা কেন বলছেন না। এই কেনটার প্রশ্ন মানুষ তো নানান রকমের কথা তুলছে, কিন্তু মানুষ বিশ্বাস করবে কিসের জন্য বিশ্বাস করবে? তার সাধুতা সম্পর্কে প্রশ্ন এসে যাচ্ছে যখন আমরা এই ছবিগুলো দেখি। এইসব যে চিট ফান্ডগুলো, সেই চিট ফান্ডেরগুলোর সঙ্গে যাদের জড়িত, রজত মজুমদার, কাগজে কলমে প্রমাণ আসছে তারা জড়িত ছিলেন, তাদের পয়সা দিতে হতো। আমরা তো এখনো তো টিপ অফ আইসবার্গ, কটা সামনে এসেছে, কটা সিবিআই গেছে, কতগুলো। এবং একটা কথা এখানে যেটাই ছিল, হাত দিচ্ছে সেখানটাতেই পচা জিনিস দেবনারায়ণ বাবু বেরোচ্ছে। বলছিলেন সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে যে তোমরা সকলকে করতে পারবে না। 87টা 87 কোম্পানির নাম দিয়েছে, তার মধ্যে কটা এসছে? 1 সারদা, 2 হচ্ছে রোজভ্যালি, 3 হচ্ছে এমপিএস, বলে 4 যাবো হচ্ছে এখন তো যেটাতেই হাত দেওয়া হচ্ছে, এখন একদম যেটাতেই হাত দেওয়া হচ্ছে সেখানে নেতা নেত্রী, রাজনৈতিক নেতা নেত্রী তারা কারা? একটা দলের সঙ্গে জড়িত, সেই দলের সর্বময় নেত্রী। আপনি শুধু একটা না, একটা কথা আমরা তো জানতে চাই। আমি দ্রুত আপনাদের দেখাবো যে 2012 মার্চ এপ্রিল মাসে বাইপাস লাগোয়া একটি হোটেলে বারবারই প্রভাবশালীরা এবং চিট ফান্ডের মালিকরা যেতেন। আনন্দবাজার পত্রিকায় এক্সক্লুসিভ এই খবর ছেপে বের হয়। দেখুন কি ছিল সেই খবর। একাধিক বেআইনি আর্থিক প্রতিষ্ঠান এবং রাজ্যের নেতা মন্ত্রীদের একাংশের ঘনিষ্ঠতা নিয়ে প্রায় প্রতি সপ্তাহেই বেরিয়ে আসছে নিত্য নতুন তথ্য। এই আবহেই জল্পনা আরও বাড়িয়েছে আড়াই পাত্র রেড ওয়াইন। 20 ফেব্রুয়ারি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী স্কচের ফোয়ারায় আড়াই পাত্র রেড ওয়াইনের আচমকা উপস্থিতি নাকি গোয়েন্দাদের দিয়েছিল এক গোপন সম্পর্কের হদিশ। প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সূত্রে জানা গিয়েছে 2012 মার্চ এপ্রিলে ইএম বাইপাস লাগোয়া একটি 5 তারা হোটেলে নিয়মিত যাতায়াত করতেন রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রী। সাঙ্গপাঙ্গ নিয়ে জমাতেন পানভোজনের আসর, সেখানে নামি দামি বিদেশি মদের স্রোত বইত। হোটেলের নথি ঘাঁটতে গিয়ে সিবিআই এর নজর পড়ে এমন 3টি আড্ডার অর্ডার তালিকার দিকে, যেখানে স্কচের পাশাপাশি আড়াই পাত্র করে রেড ওয়াইনও গিয়েছিল। আর এই ওয়াইন প্রেমীর খোঁজ করতে গিয়েই খুলে যায় সম্পূর্ণ অজানা দরজা। প্রতিবেদন অনুযায়ী সিবিআই সূত্রে দাবি, সিসিটিভি ফুটেজে দেখা যায় মন্ত্রীমশাই থাকাকালীন হোটেলে ঢুকছেন এক লগ্নি সংস্থার মালিক, যার সঙ্গে সরকারের শীর্ষস্তরের দহরম মহরমের খবর ইতিমধ্যে নানাভাবে নানা দিক থেকে উঠে এসেছে। এই ব্যক্তির ছবি দেখিয়ে হোটেল কর্মীদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতেই তিনি হোটেলে এসেছিলেন, তার জন্যই এসেছিল রেড ওয়াইন, তাও আবার মেপে আড়াই পাত্র। আর এই আড়াই পাত্র রেড ওয়াইনই গোয়েন্দাদের সামনে খুলে দিয়েছিল বন্ধ দরজা। এবিপি আনন্দ। আমি একটা কথা বলছিলাম তোমাকে, তুমি একটু আগে বলছিলে এসএফআই এর রিপোর্ট বা বিভিন্ন পুলিশের, আমি যদি ভুল না হয়ে থাকে এসএফআই এর রিপোর্টে বোধহয় বর্তমান নগরপালেরও বোধহয় কোনো রেফারেন্স আছে। আনন্দবাজারেরই যে সারদার সম্বন্ধে সিবিআই এর একটা রিপোর্ট বেরিয়েছিল, তার নির্যাস যে সুদীপ্ত সেনকে স্টেট পুলিশ ভিভিআইপি ট্রিটমেন্ট দিত 2011 থেকে 2013, যখন তিনি পরিবারবর্গের সঙ্গেও একাধিকবার মাঝ রাস্তায় তাদের দেখা করিয়ে দেওয়া হয়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই পর্ব এখানেই শেষ করতে হবে। দ্রুত একবার দেখবো আমার এই পর্বের বক্তারা কে কি বললেন। একবার একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর ফিরে এসে আপনাদের দেখাবো যে একদিকে পাশ করে ফেল আর অন্যদিকে ফেল করে পাশ। বর্ধমান বিশ্ববিদ্যালয় হাজার হাজার পরীক্ষার্থী এবং পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে একেবারে ছিনিমিনি খেলা চলছে। ছোট্ট একটা বিরতির পর ফেল করে পাশ আর পাশ করে ফেল,
শিব ঠাকুরের আপন দেশে, যেখানে নাকি আইন কানুন সর্বনেশে, সেখানেও বোধহয় এমনটা হয় না, কিন্তু হয় আমাদের এই আজব রাজ্যে, হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়। বিচিত্র বিনোদনকেও বলতে পারেন, হয়তো বলা যেত যদি না হাজার হাজার ছাত্রছাত্রীর বর্তমান এবং ভবিষ্যৎ এই ঘটনার সঙ্গে যুক্ত না। সেই জন্য এই ঘটনা আমাদের উদ্বিগ্ন করে এবং মর্মাহত করে। সেই ঘটনা নিয়ে আমাদের এই দ্বিতীয় পর্বের বিতর্ক। আমাদের আজকের বিষয় পাশ করে ফেল, ফেল করে পাশ, হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়। আলোচনার জন্য আমার একদিকে আছেন আনন্দদেব মুখোপাধ্যায়, প্রাক্তন উপাচার্য, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, আছেন অচিন্ত বিশ্বাস, প্রাক্তন উপাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। আমার অন্যদিকে আছেন সুব্রত পাল, প্রাক্তন উপাচার্য, বর্ধমান বিশ্ববিদ্যালয়, এবং অধ্যাপক বিমল শঙ্কর নন্দ। ওদের কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে কি বিচিত্র এই মার্কশিট বিভ্রাট। এই দেখুন, আমার হাতে যে মার্কশিটটি রয়েছে তাতে প্রথম পত্রে 5 পেয়েছেন পরীক্ষার্থী, দ্বিতীয় পত্রে অ্যাবসেন্ট, বসেনইনি, কিন্তু তা সত্ত্বেও তিনি পাশ করে গেছেন। এরকম একটি দুটি নয়, অভিযোগ যে 32,000 মার্কশিটে এই ধরনের গণ্ডগোল রয়েছে। দেখুন, প্রায় 800 একর ক্যাম্পাসে ইতিহাসের ছড়াছড়ি। সেই ইতিহাসের প্রেক্ষাপটেই নয়া ইতিহাস, কেলেঙ্কারির ইতিহাস। মার্কশিটে 5 অথচ পরীক্ষার্থী কৃতকার্য, মার্কশিটে 65 অথচ পরীক্ষার্থী অকৃতকার্য। ইতিহাসের পীঠস্থানে ঘেরা বর্ধমান বিশ্ববিদ্যালয় রেজাল্টেও কার্যত ইতিহাস রচনা করল। কেউ পরীক্ষায় অনুপস্থিত থেকেও পাস, কেউ আবার পাস মার্ক পেয়েও টাহা ফেল, আবার 5 নম্বর পেয়েও বহাল তবিয়তে উত্তীর্ণ পরীক্ষায়। এই বিচিত্র ঘটনা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের, বিপাকে হাজার হাজার পড়ুয়া। বর্ধমান রাজ কলেজের ইতিহাসে অনার্সের এক পরীক্ষার্থী, ওয়েবসাইট বলছে প্রথম পত্রে তার প্রাপ্ত নম্বর 53, দ্বিতীয় পত্রে 55, অথচ মার্কশিটে তিনিই নাকি ফেল। যখন আমার নেটে ফার্স্টে রেজাল্টটা বেরোয় তখন সবারই রেজাল্ট দেয়, তো ওইখানে আমি দেখেছিলাম আমার নাম্বার ফার্স্ট পেপারে এসেছিলো 53 আর সেকেন্ড পেপারে এসেছিলো 55। তারপর যখন মার্কশিট দেয় তখন দেখি আমার ফার্স্ট পেপারে এসে 5, নিচে লেখা আছে নট কোয়ালিফাইড। একই অভিজ্ঞতার সাক্ষী বর্ধমানের বিবেকানন্দ কলেজের অর্থনীতি অনার্সের এক পড়ুয়া। প্রথম পত্রে তাঁর প্রাপ্ত নম্বর 65, দ্বিতীয় পত্রে 69, অথচ বাস্তবে ফেল। আমাদের 4টে হাফ হয়, তো ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স এই দুটো মিলিয়ে 65, আর ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স অ্যান্ড ইকোনমিক হিস্ট্রি এই দুটো মিলিয়ে 69। তবুও আমি ডিসকোয়ালিফাইড, যেখানে পাস মার্কস হচ্ছে 30%। উল্টো ছবিও আছে। অভিযোগের সঙ্গে রয়েছে বিচিত্র মার্কশিটের ছবিও, যেখানে পরীক্ষার্থী গড় হাজির কিংবা মাত্র 5 নম্বর পেয়েছেন, কিন্তু তারপরও উত্তীর্ণ। এই মার্কশিটটি দেখুন, এটি বিএ পার্ট 1 অনার্সের এক পরীক্ষার্থীর। ইংরেজিতে প্রথম পত্রে তিনি পেয়েছেন মোটে 5 নম্বর, দ্বিতীয় পত্রে আবার পরীক্ষাই দেননি, অথচ মার্কশিটে জলজল করছে কিউ, অর্থাৎ কোয়ালিফাইড, পাস। আরেকটি মার্কশিট দেখা যাক। এটি বিএসসি পার্ট 1 অনার্সের এক পরীক্ষার্থীর। মার্কশিটেই লেখা রয়েছে মোট 150 নম্বরের থিওরি পরীক্ষায় পাস মার্কস 53, অথচ এই পরীক্ষার্থী 46 নম্বর পেয়েও দিব্যি পরীক্ষায় উতরে গিয়েছেন। তারও মার্কশিটে জলজল করছে কিউ, অর্থাৎ কোয়ালিফাইড। বিএসসি অনার্স পার্ট 1 এর এক পরীক্ষার্থী থিওরিতে 150-র মধ্যে 39 পেয়েছেন, প্র্যাকটিক্যালে 0, অথচ পাস মার্কস 53 হওয়া সত্ত্বেও তিনি দিব্যি পাস। এগুলো নমুনা মাত্র। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বহু পরীক্ষার্থীর মার্কশিটে এমন বিচিত্র সব ছবি। স্বয়ং উপাচার্যই মেনে নিচ্ছেন অভিযোগের সারবত্তা রয়েছে। না, হ্যাঁ, অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়, অভিযোগ বাস্তব, এর মধ্যে সারবত্তা আছে। এটা ঠিক যে আমাদের যা গেজেট বেরিয়েছে সেই গেজেটের মধ্যে অনেক ভুল থেকে গেছে। গোদের ওপর বিষ ফোঁড়ার মতো এর সঙ্গে যুক্ত হয়েছে ফল প্রকাশে দীর্ঘসূত্রিতা এবং অসম্পূর্ণ ফল। পরীক্ষার্থীদের অভিযোগ এমন ঘটনার জেরে পরবর্তী স্তরে ভর্তির ক্ষেত্রে সমস্যা হচ্ছে। ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের রেজাল্ট তার হাতে পাচ্ছে না, কিন্তু তার থার্ড ইয়ার পরীক্ষা দিতে যাচ্ছে, ফলে পরীক্ষা দিতেই পারছি না। এবং আমাদের যে পরবর্তীকালে যে ইয়েগুলো দেবো, অ্যাডমিশন টেস্টগুলো দেবো, বর্ধমান ইউনিভার্সিটি সেটা কোনো কোনো আর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিতে পারবো না কি আমরা সত্যি নিয়ে জানি না এখনো পর্যন্ত। এ নিয়ে শুক্রবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাসে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। কেমিস্ট্রিতে অনেকে রয়েছে যারা পরীক্ষা, কেউ মানে অনেকে কনফেস করছে যে আমরা এরকম পরীক্ষা দিয়েছি যেটা আমরা ফেলই করতাম, কিন্তু আমরা পাস করে গেছি। আর যারা ভালো পরীক্ষা দিয়েছে তারা পাস করতে পারেনি, নেটে এখন অব্দি এই দেখাচ্ছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন অভিযোগ পেলে তারা বিষয়টি খতিয়ে দেখবেন। পাস করেনি অথচ তাকে ক্লাসে ভর্তি হতে দিতে হবে,
এই ধরনের আবদারের আমরা মেনে নেব না। আমার কাছে সেরকম নির্দিষ্ট কোনো অভিযোগ আসলে আমি নিশ্চয়ই সেটা তদন্ত করব। আমার কাছে তো নির্দিষ্ট অভিযোগ কিছু আসেনি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে 4 জেলার 96টি কলেজ রয়েছে। স্নাতক স্তরে অনার্স ও জেনারেল মিলিয়ে পরীক্ষার্থী প্রায় 2,30,000। প্রশ্ন উঠছে, ফল প্রকাশে বিলম্ব, বিচিত্র মার্কশিটের জেরে পরীক্ষার্থীদের সংকটের দায় কে নেবে? কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, বর্ধমান। আনন্দদেববাবু, খুব স্বাভাবিকভাবেই আমরা যে মার্কশিটগুলো নিয়েছি তাদের নাম প্রকাশ করছি না, কিন্তু এই অজস্র 32,000 ছেলে মেয়ে, এতগুলো মার্কশিটে গন্ডগোল, কোথায় গিয়ে দাঁড়ালো এদের ভবিষ্যৎ? আসলে এটা একটা গ্রস ইররেগুলারিটিস এখানে হয়েছে আমার মনে হচ্ছে। তার কারণ হচ্ছে এই মার্কশিট রেজাল্ট প্রসেসিং এখন প্রাইভেট কনসার্নকে দিয়ে করানো হয়, কম্পিউটার এদের দিয়ে, কিন্তু সেটার পর যখন নেটে ফেলা হয় তার আগে তো বিশ্ববিদ্যালয় সেটা চেক করবে যে এই যে 55-53 তাকে বলা হচ্ছে ফেল করছে। যে না, এটা একটা দুটো হলে আমি না ক্লারিক্যাল মিস্টেক, সফটওয়্যার গন্ডগোল এটা ভাবতে পারি, সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের। তারা যে প্রাইভেট কনসার্নকে দিয়েছিল এইটা প্রসেসিং এর জন্য, সেইটা নিজেরা চেক না করে নেটে দেওয়া, এটা অপরাধ, কিন্তু ক্ষমার যোগ্য অপরাধ নয়। এবং এই জিনিস ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেই। আমি একবার দ্রুত দেখে নেব যে সম্ভাব্য কারণ কি কি থাকতে পারে এই লার্জ স্কেলে এই ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে যাওয়ায়। একটা নয়, হাজার হাজার বিচিত্র মার্কশিট। অনেকে বলছেন সংখ্যাটা 32,000-এর কাছাকাছি। একে ফল প্রকাশের দীর্ঘসূত্রিতা, অসম্পূর্ণ ফলের লাইন, তার ওপর ফেলকে পাস, পাশকে ফেল। যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তির পথ দেখিয়েছিল তার এমন পরিণতি কেন? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এটা নিছক ভুল, অনেকে বলছেন এটা ভুল নয়, এটা রেজাল্ট কেলেঙ্কারি। এমনকি এর পিছনে আর্থিক লেনদেন রয়েছে, এমন চাঞ্চল্যকর অভিযোগও প্রকাশ্যে আসছে। অন্তর্ঘাতের অভিযোগও উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ। কর্তৃপক্ষের মুখেই একাধিক বয়ান। উপাচার্য বলছেন নতুন সংস্থাকে দিয়ে মার্কশিট তৈরি হচ্ছে, সেই কারণে ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে। আবার প্রকারান্তরে অন্তর্ঘাতের অভিযোগও তুলেছেন তিনি। সিচুয়েশনটা যেরকম জায়গায় দাঁড়িয়েছে, আমাকে তো ভাবতে হতে পারে যে একটা কিছু প্রবলেম নিশ্চয়ই নিচে তলায় হয়েছে আর কি। এই সেট অফ একটা কোনো সেট যারা চাইছে না যে আমরা স্মুথ ফাংশন করতে পারি বা এরকম কিছু একটা তো হতে পারে। পরীক্ষা নিয়ামকের সাফাই এই ত্রুটি এড়ানো যেত। আমার মনে হয়েছে যে কোনো একটা জায়গায় কিছু ত্রুটি আছে, কিন্তু করা যেতে পারত, এটা করা যেতে পারত, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আনসার স্ক্রিপ্ট ডিস্ট্রিবিউট করা যেতে পারত উইদাউট অ্যাওয়ার্ড স্লিপ। তাহলে সময় থাকতে ত্রুটি এড়ানো গেল না কেন? ভুল মেনে নিলেই কি সাতক্ষণ মা? অনেকে বলছেন এই জমানায় পরীক্ষা ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। বাম আমলেও পরীক্ষার ফল নিয়ে এমন বিপর্যয় হয়নি। স্বয়ং উপাচার্যও স্বীকার করে নিচ্ছেন মার্কশিট নিয়ে যা হয়েছে তা ভুল। শোধরানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। আমি স্বীকার করছি যে আমাদের রেজাল্টে অনেক ভুল এসেছে, আমরা সেটা ভুলটা দেখেছি এবং এই ভুলটা শোধরানোর জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও এই তত্ত্ব মানতে নারাজ অনেকে। কেউ কেউ বলছেন এটা ভুল নয়, কেলেঙ্কারি। ভুল বলছি না এই কারণে, যদি ভুল হতো তাহলে সংখ্যাটা এতটা পৌঁছতো না। ভুল হতে পারে কিছু মার্কশিট, ধরুন প্রিন্টিং মিস্টেক হতে পারে, তা সেই সংখ্যাটা 32,000 হতো না, সেই সংখ্যাটা 34,000 হতো না, সেটা কিছু সংখ্যক নির্দিষ্ট হতে পারে। তার জন্যই আমরা কেলেঙ্কারি বলছি। এই ঘটনার নেপথ্যে কি শুধুই যান্ত্রিক বিভ্রাট? তাহলে ফল প্রকাশে এত বিলম্ব কেন? কেন অ্যাডমিট কার্ড দেওয়া নিয়ে উঠছে ঝঞ্ঝাটের অভিযোগ? সেই সঙ্গে প্রকট হয়ে উঠছে একটাই প্রশ্ন, বিপাকে পড়া হাজার হাজার ছাত্রছাত্রীদের ভোগান্তির দায় কার? কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, বর্ধমান। সুব্রতবাবু, আপনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, তখনও ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় একই রকম ছিল। পরীক্ষার ফল তো কোনো একজন ব্যক্তি বা কোনো একটি সংস্থার উপর নির্ভর করে না, গোটা সিস্টেম। সেই সিস্টেম ক্র্যাশ করে কি করে? ক্র্যাশ করে আমি জানি না, মানে টেকনিক্যাল ব্যাপারটা সত্যি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে, যেহেতু আমি ব্যাপারটাতে খুব ডিটেলে যাইনি, আমার পক্ষে বিশ্লেষণ করা খুব মুশকিল। তবে ওভারঅল যদি বলতে হয়
এটা সাধারণভাবে, এটা শুধুমাত্র আমার মনে হয় শুধু বর্ধমান না, আপনার সময় হয়নি, এখন হয়েছে, কোথাও তো একটা কিছু গরমিল হয়েছে। সমস্যাটা কোথায়, ত্রুটিটা কোথায় হলো? তো একটা দুটো মার্কশিটে বিচ্ছিন্ন মেনে নেওয়া যায় না। আমি সেখানেই বলছিলাম যে আমার সময় সবকিছু একবারে স্মুথলি চলেছে, সবকিছু পারফেক্টলি চলেছে। সে পঠন পাঠন হোক, সে পরীক্ষার রেজাল্ট হোক, সে আর্থিক ব্যাপার হোক। কিন্তু আমি বলছি যে নতুন সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে, কোনো না কোনো সংস্থাকে তো বরাদ দেওয়া হবেই, তার জন্য 32,000 মার্কশিটে গোলমেল। আমি সেটাই বলছি যে এই যে সংস্থাকে বরাদ দেওয়া হোক, বরাদ্দ দেওয়া করা হোক বা অন্যান্য ব্যবস্থা করা হোক, এর পেছনে যদি অন্যরকম কোনো মানে ছোট ছোট স্বার্থ, ব্যক্তিগত স্বার্থের ব্যাপার না থাকে, যদি সবটাই খুব পরিচ্ছন্নভাবে করা হয় বা অন্তত করার চেষ্টা করা হয়, তাতে করে আমার ধারণা এই ত্রুটি বিচ্ছুতিগুলো হয়তো কম হতে পারে। হ্যাঁ, মানে প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে রেজাল্ট বেরোনো, 7-8 মাস ডিলে, এ কোন জায়গাটা একটা ছাত্রছাত্রীর ভবিষ্যৎ, মানে সব দিক থেকে, মানে ধরুন পার্ট 3 পরীক্ষা, পার্ট 2 পরীক্ষায় বসেছে, পার্ট 1 এর রেজাল্ট জানে না, পার্ট 3 বসছে, পার্ট 2 রেজাল্ট জানে না। হ্যাঁ, সেটাই বলছি যে যদি আমাদের কোনো সদিচ্ছা থাকে বা আমাদের যদি নিজেদের মধ্যে কোনো অস্পষ্টতা না থাকে, এগুলো করা যায় না আমি বলবো না। যেটা আমার সময়ে যে সবকিছু ঠিকঠাক একেবারে পারফেক্টলি হয়েছে সেটা আমি নিশ্চয়ই ক্লেম করবো না, কিন্তু হোয়াটএভার, যেহেতু একটা সদিচ্ছা ছিল যে কোথাও যদি কোনো ত্রুটি থাকে সেই ত্রুটিটাকে দূর করতে হবে। হ্যাঁ, তাতে করে কারো কোনো যে ব্যক্তি স্বার্থ আছে কিনা, তার পেছনে কোনো যেই কোম্পানিকে দেওয়া হচ্ছে বরাদ্দটা, তার সঙ্গে কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা, এইসব ব্যাপারগুলো যদি না থাকে, কোনো বিহাইন্ড দ্য সিন যদি কোনো ডিলিং না থাকে, তবে এগুলো কিন্তু অনেকটাই মানে ট্যাকল করা যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, বিহাইন্ড দ্য সিন যদি কোনো ডিলিং না থাকে। আমি ঠিক এইখান থেকে আরেকটা জায়গায় আসতে চাই, সেটা হচ্ছে একেবারে স্পষ্ট, সব থেকে উদ্বেগজনক যেটা দুর্নীতির অভিযোগ। অনেকেই মনে করছেন যে রেজাল্ট বদলে দেওয়ার একটা আশঙ্কা এক্ষেত্রে খুব বেশি রকমভাবে থেকে যাচ্ছে। কিভাবে দেখাবো? 5 নম্বর পেয়ে যদি পাশ হয় তাহলে কি তাকে ভুল বলা যায়? বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মার্কশিট বিভ্রাটের প্রেক্ষিতে অনেকে কটাক্ষ করে এমনটাই বলছেন। পরীক্ষা, খাতা দেখা, মার্কশিট তৈরি, এই বিষয়গুলি একান্তই গোপনীয়। সেখানে যদি ফেল করা ছাত্র পাশ করার মার্কশিট হাতে পায়, তাহলে মার্কশিটের স্বচ্ছতা নিয়ে তো প্রশ্ন উঠবেই। শিক্ষাবিদদের একাংশের আশঙ্কা, এর ফলে মার্কশিট নিয়েই দুর্নীতির আশঙ্কা থেকে যাবে। টাকা দিয়ে পছন্দ মতো মার্কশিট হাতে মেলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না, আর এমনটা হলে ভেঙে পড়বে গোটা পরীক্ষা ব্যবস্থাটাই। এমনকি রেজাল্ট তৈরিতে পছন্দসই সংস্থাকে বরাত এবং আর্থিক লেনদেনেরও অভিযোগ প্রকাশ্যে আনছে এসএফআই। এটা শুধুমাত্র তাদের টেকনিক্যাল ফল্ট না, এটা হচ্ছে একটা বড় ধরনের কেলেঙ্কারি, এবং এই কেলেঙ্কারির যদি গভীরে তদন্ত করার আপনারাও চেষ্টা করেন, তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে এখানে একটা বড় ধরনের আর্থিক লেনদেনের কিন্তু আমরা অভিযোগ তুলছি এই কারণেই, কারণ আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি এসেছেন, তিনি কার্যত একনায়কতন্ত্র চালাচ্ছেন ক্যাম্পাসের মধ্যে। স্বজন পোষণ চলেছে, দুর্নীতি চলেছে, এনএসএসের টাকা নিয়ে নয়ছয় চলেছে, এগুলো তো হয়েছে লাগাতার। এবং এই যে গভীর অসুখের কথা বললাম, সেটা একেবারেই ওনার নিজস্ব পছন্দমাফিক সংস্থাকে দিয়ে করানোর উনি চেষ্টা করছেন। যদিও এই অভিযোগ মানতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভোলাটাইল সিচুয়েশনে সবাই চেষ্টা করবে একটা পলিটিক্যাল মাইলেজ পেতে, সেটা এসএফআই হোক বা যে কোনো সংগঠন হোক। কিন্তু যারা বলছেন তারা যদি দায়িত্বের সঙ্গে বলেন, তাহলে এটাও দায়িত্ব বর্তায় যে এটা প্রমাণ করার অথবা একটা কিছু সিম্পল এভিডেন্স দেওয়ার, যাতে করে মনে হতে পারে যে হ্যাঁ এটা হয়েছে। যদি আর্থিক লেনদেনের কোনো অভিযোগ ওঠে, আমি তো বলবো দি বেস্ট ওয়ে ইজ টু ইনস্টিটিউট অ্যান এনকোয়ারি, ইনভেস্টিগেশন। শুধু কি মার্কশিট, এর ওপর রয়েছে অ্যাডমিট কার্ড নিয়েও সমস্যা। ত্রুটি বিচ্যুতি শুরু হয়েছে কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া থেকে। এর প্রায় 9-10 মাস আগে তারা অ্যাডমিট কার্ড হঠাৎ করে বলে যে আমরা অ্যাডমিট কার্ড দিতে পারবো না। তখন সেই অ্যাডমিট কার্ড আমরা ইনহাউস শিক্ষকরা নিজেরা ঝাঁপিয়ে পড়ে খুব অল্প সময়ের মধ্যে শিক্ষকদের সহযোগিতায় সেই অ্যাডমিট কার্ড ছাত্রদের হাতে তুলে দেওয়া হয়েছিল, এবং তখন থেকেই বোঝা গিয়েছিল যে এই প্রতিষ্ঠানের দক্ষতার অভাব আছে, এবং সেটা এখন চরম রূপ ধারণ করেছে। এমন পরিস্থিতিতে কেউ কেউ পরামর্শ দিচ্ছেন তথ্য যাচাই না করে পরীক্ষার ফল প্রকাশই উচিত নয়। প্রোগ্রামিংটা হবে, সেই প্রোগ্রামিংটা যতক্ষণ না টেস্ট ডাটা দিয়ে টেস্ট রান করিয়ে দেখা যাচ্ছে ফেয়ার, ততক্ষণ পর্যন্ত রেজাল্ট বের করা হবে না। এটা আমি অন্তত রিকোয়েস্ট করব আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখানেই প্রশ্ন, যথাযথ পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীদের নির্ভুল নম্বর দেওয়াই তো বিশ্ববিদ্যালয়ের কাজ।
সেখানে একটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার অ্যাডমিট কার্ড, ওয়েবসাইটের ফল, মার্কশিট নিয়ে যদি এত প্রশ্ন ওঠে তাহলে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দায়িত্ব কে নেবে? কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, বর্ধমান। অজয়বাবু, ছাত্রছাত্রীরা কোথায় যাবে? মানে আমি বলছি এটার সঙ্গে শুধু তো ইউনিভার্সিটির রেপুটেশন নয়, একেবারে চাকরি পাওয়া, মানে তেলে ভাজা শিল্পের বাইরে, মানে তেলে ভাজার দোকান করতে হবে, তার বাইরে কোনো শিল্প সংস্থা নেবে না এই ধরনের ডিসপিউট হলে। যে মার্কশিটে এত গন্ডগোল, একটা দুটো নয়, 32,000 34,000। গোটা বিশ্ববিদ্যালয়ের পক্ষেই এটা দুর্ভাগ্যজনক, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার পক্ষেও দুর্ভাগ্যজনক, অশনি সংকেত বলে আমার মনে হয়। আমার নিজের কাছে মনে হচ্ছে 32,000 ছাত্রছাত্রীর বা 34,000 কখনো কখনো শুনছি, তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার দায়িত্ব নিয়ে নিয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়। ধরুন বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট বের করা, এটা তো তাদের প্রাথমিক কাজ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওপরে চাপ বেড়ে যাচ্ছে বলে এই বিশ্ববিদ্যালয়কে 3 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। আমরা জানি সিধু কানু বিরসা ইউনিভার্সিটি তৈরি হয়েছে পুরুলিয়াতে, বাঁকুড়া বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। এগুলো প্রত্যেকটাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চাপ কমানোর জন্য। সেই চাপ কমার পরে বর্ধমান বিশ্ববিদ্যালয় গত বছর তার আগের বছরে অনলাইন ভর্তি করেছে, অত্যন্ত সাকসেসফুলি ভর্তি করেছে। অর্থাৎ তাদের যে অফিস এবং তাদের যে পারঙ্গমতা, এ ব্যাপারে তো কোনো সন্দেহ করার কারণ নেই। কিন্তু এই কথা থেকে অ্যাডমিট কার্ড সম্পর্কে যে ভদ্রলোক মাস্টারমশাই বললেন, তিনি একেবারে সঠিক কথা বলছেন। এবং আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলছি, এই আউটসোর্সিংয়ের জন্য যে কোম্পানিগুলোকে বরাদ্দ দেওয়া হয় তাদের বেশিরভাগ ক্ষেত্রে তাদের ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত খারাপ থাকে। তারা সামান্য এখানে অভিযোগটা আরো মারাত্মক, যে করাপশনের অভিযোগ। না, সেটাই বলছি। তারা আমি একটা জিনিস বুঝিয়ে দিন। আমি দেখলাম উপাচার্য বলছেন একদিকে নতুন সংস্থাকে দিয়ে মার্কশিট করা হচ্ছে, আবার বলছেন যে অনেকেই নিচের তলা, অনেকেই চাইছেন না স্মুথ ফাংশন করতে পারি। মানে কি? মানে যদি অন্তর্ঘাত হয় চিহ্নিত করছেন না কেন? চিহ্নিত করা একটু অসুবিধাজনক হয়ে যায়, কিন্তু চিহ্নিত করার চেষ্টা করা উচিত বলে আমার মনে হয়। কারণ যদি দেখা যায় যে ওই আউটসোর্সিং যাদের করা হচ্ছে তাদের সফটওয়্যারের গোলমালের জন্য এটা হচ্ছে, তাহলে তো আমাদের যে পুরনো সিস্টেম, জাবেদা খাতার সিস্টেম, মডারেটর ছিল, পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনির ব্যবস্থা ছিল, আমরা ম্যানুয়ালি করতাম। আমাদের সময় তো মাস্টারমশাই আরও ভালো বলতে পারবেন, আমাদের সময় তো এত গোলমাল হয়নি। তাহলে কম্পিউটার সংস্থাগুলো যেগুলোর ওপরে বরাদ্দ দেওয়া হয়, তারা আসলে ইউনিভার্সিটিতে এসে বলে আমাদের এই চাই, ওই চাই, এই চাই, এবং তারা আসলে কার্যত কিছু করে না। যে লোকগুলোকে পাঠানো হয় তারা কম্পিউটারে ইলিটারেট বললে ঠিক বলা হয়। অর্থাৎ আরেকটা জিনিস সুব্রতবাবুর কথা বুঝতে হবে যে বিহাইন্ড স্ক্রিন ডিলিং আছে, এজন্য অযোগ্য সংস্থা বাড়াতে পারছে। কথা ঠিক, আপনার কথা ঠিক। আমি আরেকটা ইন্টারেস্টিং কথা বলি, যে এই ব্যাপারটা কিন্তু অত্যন্ত গোপনীয়তার সঙ্গে করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের উচ্চ স্তরে 2-3 জন ছাড়া কেউ জানে না, এবং সেটা বিশ্ববিদ্যালয় আইন মোতাবেক অনেক সময় সমর্থনও করিয়ে নেওয়া হয়। তার ফলে আমরা জানি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একটা প্রবল কারচুপি হয়েছে, প্রচুর টাকার লেনদেন হয়েছে, এবং একজন তদানীন্তন কন্ট্রোলার অফ এক্সামিনেশন তিনি প্রায় সুপ্রিম কোর্ট অবধি এখনো হচ্ছেন, এবং তিনি এখনো তার কাজ থেকে বরখাস্ত হয়ে রয়েছেন। সুতরাং এই ব্যাপারটা আছে বলেই আমি অ্যাপ্রিহেন্ড করছি। কিন্তু এটা হয় না যে কম্পিউটারাইজেশন ছেড়ে কেউ জাবদা খাতায় চলে যাবেন। কিন্তু এই ঘটনা যারা ঘটালেন তাদের শাস্তি হবে না? তাদের পদত্যাগ করবেন না? না, এই ঘটনা কারা ঘটালেন প্রথমত সেটা খুঁজে বার করতে হবে। এখন এই আলোচনা করতে গেলে আপনি যদি ঘন্টাখানেক সময় দিতেন ভালো হতো। আপনি দেবেন আমাকে 2 মিনিট, আমি জানি না এখানে কি আলোচনা করব। আমি 80-র দশকে পড়াশুনো করেছি, 80-র দশকের শেষ থেকে চাকরিও করছি, অধ্যাপনা করছি। এখন সেই সময়ে তার পরবর্তীকালে যখন অধ্যাপনা করেছি সেই সময়েও কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট নিয়ে কিছু অভিযোগ এসেছিল সংবাদপত্রে, এবং তারপরে একজন কন্ট্রোলার, মানে ডেপুটি কন্ট্রোলার অফ এক্সামিনেশনস, তিনি হঠাৎ রহস্যজনকভাবে উধাও হয়ে গেলেন এবং আজ পর্যন্ত তাকে খুঁজেও পাওয়া গেল। তাই আমি পরিষ্কার বলবো যে আগে সবকিছু একদম স্মুথলি চলতো, এখন সব গোলমাল চলছে। ইতিহাস অন্তত সেটা বলে। আগে এবং এখনকার প্রশ্ন না। শিক্ষামন্ত্রী কি বলছেন? অভিযোগ পেলে দেখবো। এক্স্যাক্টলি এই কথাই তো রোজভ্যালিতে সিপিএম বলে, যে অভিযোগ পাইনি তাই 14 বছর ব্যবস্থা নিতে পারে। সরকার অভিযোগ পেলে দেখবে, এটা কথাটা ঠিক নয়। আমি মনে করি যে সরকারের সুমোটো দেখা উচিত। আমি সেই বক্তব্যটা অ্যাকসেপ্ট করছি না। আমার বক্তব্য এখানে স্পষ্ট, যখন এই বিশ্ববিদ্যালয়ে এই যে রেজাল্টগুলো বেরোয়, কলেজ শিক্ষকরা তো খাতা দেখেন, সমস্যাটা ওখান থেকে শুরু হয়। কিরকম?
প্রতিটি কলেজে আপনি দেখবেন ওটা একদম, এর জন্য আমি একদম ক্যাটেগরিক্যালি বামফ্রন্ট সরকারকে দায়ী করব। ওরা কিন্তু কলেজে শিক্ষক নিয়োগের সমস্যাটা তৈরি করে দিয়ে চলে গিয়েছিল। 90-এর দশকের প্রথম থেকেই ওরা শুরু করেছিল কলেজগুলো পার্ট টাইমার দিয়ে কলেজ চলবে, ফুল টাইম রিক্রুটমেন্ট কম করব যাতে মাইনেটা কম দিতে হয়, যত পারো পার্ট টাইম দিয়ে যাও। এবং সুদর্শন বাবু যাওয়ার আগে পার্ট টাইমদের তিনি রেগুলার এই মানে কিছু দিনের জন্য যাতে 60 অবধি থাকে একটা বেআইনি অর্ডার দিয়ে। তাহলে আরেকটা পাঠও ধরুন, শিক্ষায় দলতন্ত্র। আপনি এখানেও বামেদের দোষ দেবেন, দলতন্ত্র আলোচনা করলে না, দলতন্ত্র আমার আলোচনা করতে কোনো আপত্তি নেই। আমি শিক্ষক আন্দোলনে অনেক দিন আছি সুমন, দলতন্ত্র নিয়ে আমি অনেক আলোচনা করতে পারি। এখন তাহলে আমি বলছি 1 ঘন্টার দিন আমি বলবো দলতন্ত্র ছেড়ে দিন। এখন প্রতিটি কলেজে এবং প্রতিটি ডিপার্টমেন্টে সরকারের নিয়ম অনুযায়ী শিক্ষক থাকা বাঞ্ছনীয় ছিল, পশ্চিমবঙ্গের নেই। কাজটা কয়েকজন শিক্ষক যারা খাতা দেখেন, প্রচুর খাতা দেখতে হয় না, এটা তো শিক্ষকদের পাটে ফ্ল নয় না, বলছি সেখানে একটা সমস্যা কিন্তু থাকে, সেইটা নিয়ে আলোচনা ভবিষ্যতে হয়তো করতে হবে। একজন শিক্ষক একবার 800 খাতা দেখবেন, বলছি এটা অন্য। আপনি যেটা বললেন সমস্যা টিপ অফ দ্য আইসবার্গ, সমস্যার ভেতরে ঢুকুন, এরকম এই আলোচনা কিছু হয় না এগুলোতে। একজন শিক্ষক যদি 800 খাতা দেখেন, কোন সুস্থ মানুষ দেখতে পারে না। যারা সিনসিয়ার তারা কিন্তু দেখে। পয়েন্টটা আসে না, এই পয়েন্টটা আসছে। one must know what is the procedure of publication of result। আমি বলছি স্যার, আমি বলছি এটা হচ্ছে আমি আবার আপনাদের এই পাঠটা আলোচনা করছি না, এই পাঠটা পরে আলোচনা করব। 32,000 ছেলেমেয়ের কি হবে? 32,000 ছেলেমেয়ে যেটা ঘটেছে আমার ধারণা যে সংস্থাকে দেওয়া হয়েছিল, আবার সংস্থাকে এই যে দায়িত্ব দেওয়া হয় তার একটা লিগ্যাল প্রসিডিওর রয়েছে। 2-3জন ভাইস চ্যান্সেলর ওনারা জানেন যে লিগ্যাল প্রসিডিওর নিশ্চয়ই এখানে ফলো করা হয়েছিল, সেটা না হলে নিশ্চয়ই অন্যায়। দ্বিতীয় নম্বর, আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলরকে যতটুকু চিনি, খুব সামান্য মুখ চেনা আলাপ ছিল, উনি যথেষ্টই দক্ষ মানুষ। কি ঘটেছিল নিশ্চয়ই তিনি দেখবেন, এবং তিনি যথেষ্ট সৎ মানুষ। কিন্তু আমি আপনি মুখ চেনা বলে উনি সৎ মানুষ এবং দক্ষ মানুষ হিসেবে ওনাকে চিনি, আমি বলছি আমি চিনি ওনাকে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে সংস্থা এতটা গোলমাল পাকিয়েছে তাদের কোথাও দক্ষতার অভাব রয়েছে। এখানে বিশ্ববিদ্যালয়কে খুঁজে বার করতে হবে, সরকারকেও খুঁজে বার করতে হবে। সত্যি এখানে আপনারা পরের কথা, আমি বলছি যে কেলেঙ্কারিটা এটা রেকটিফাই করা যায়, এটা এমন কিছু ভয়ঙ্কর ঘটনা নয় যে মার্কশিটগুলো ওরা রেডি করেছে সেগুলোকে কলব্যাক করা যেতে পারে এবং টোটাল খাতাগুলো দেখে দেখে আবার নতুন করে মার্কশিট তৈরি করা যেতে পারে। 7-8 মাস হয়ে গেছে রেজাল্ট বেরোচ্ছে না, আমি আবার বলছি এই আলোচনার 3-4টে পার্ট আছে। 7-8 মাস কেন দেরি হয়েছে? কারণ শিক্ষকের অপ্রতুলতা, খাতা দেখতে দেরি হয়েছে। মানে মুখে আলাপ আছে সেই দেখে আপনি বলে দিলেন যে না, আমি ওনাকে না, যতক্ষণ না প্রমাণ হবে আমি কাউকে সন্দেহ করতে পারি না। আমি ব্যক্তিগতভাবে জানি উনি সৎ মানুষ, এইটুকু বলছি। কাউকে নির্দোষও বলতে পারি না, আমি ওনাকে প্রথম কেন দোষী ধরবো? আইন তো দোষী না, কিন্তু যিনি দোষী তাকে তো পদত্যাগ করতে হবে। উনি কি করেছেন এই কাজ? ওনার কথা তো হচ্ছেই না। আপনি বললেন আমি মুখ চিনি, তারপরে বললেন উনি যতদূর চিনি উনি দক্ষ মানুষ। হ্যাঁ, দক্ষ মানুষ বলছেন, আপনি বুঝে গেলেন দক্ষ মানুষ। কি মুশকিল, আমি মুখ না মুখ চিনে কেন বলবো? দক্ষ মানুষ, তার অনেক দক্ষতা। উনি একটি বিশ্ববিদ্যালয় ছিলেন, একটা অংশ বলুন। আপনি ধরে নিচ্ছেন কেন যে ভিসি অন্যায় করেছেন? অন্যায় না, আমি বলছি এই প্রক্রিয়ায় একটা অংশ বলুন যেটা থেকে আপনি বলছেন যে উনি দক্ষ মানুষ। আর একটা প্রসেস। আচ্ছা, ভিসি একজন টিম লিডার, আমার কথাটা ভালো করে শুনুন। ভিসি একজন টিম লিডার, ভিসি একজন টিম লিডার। যদি টিমে কোথাও বললে সে দায় নিতে হবে, নিশ্চয়ই নেবেন, তাকে তদন্ত করতে হবে। এবং ছাত্রছাত্রীরা যাতে মার্কশিট করার দায়িত্ব ভাইস চ্যান্সেলর। পদত্যাগ চাওয়ার জন্য এই শো নয়, কিন্তু 32,000 ছেলেমেয়ের ভবিষ্যৎ ওটাকে রেকটিফাই করা যায়। আবার আমি বলছি রেকটিফাই করা যায় হবে কেন? আপনি সেটাকে ধরবেন না? নিশ্চয়ই ধরবো, যে অন্যায় করেছে ধরতে হবে, নিশ্চয়ই ধরতে হবে। কিন্তু জাস্ট একজনকে ফাঁসিতে চড়ানো আমি কিন্তু কিন্তু 32,000 ছেলে পাবলিকেশন অফ রেজাল্টের জন্য যে কোম্পানিকে বরাদ্দ দেওয়া হয়েছে সেই কোম্পানিকে বরাদ্দ দেওয়ার নিশ্চিতভাবে আইনসম্মত ব্যবস্থা আছে, কিন্তু সেই আইনসম্মত ব্যবস্থার মাঝখানে যখন টেন্ডারের কাগজ খোলা হবে যেদিনে, সেইখানে এখানে অত্যন্ত গোপনীয়তা রাখতে হয়, তা না হলে কিন্তু এইটা বাইরে আসতে পারে। এইখানে তার দায়িত্ব এড়াতে পারেন না। না না না, এখানে টেন্ডার ফেন্ডারের কোনো ব্যাপার থাকে না। আমি আপনাকে কোনো জায়গায় তাও থাকে। আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলছি, আমরা যেটা করি ভীষণ কনফিডেন্সিয়ালি এই কাজটা করার জন্যে
সেই জায়গায় কন্ট্রোলার ভাইস চ্যান্সেলর দুজনে যান, গিয়ে দেখেন তার এক্সপার্টাইজ আছে কিনা। যদি এক্সপার্টাইজ থাকে তখনই সেইখানে করার সিদ্ধান্ত নেন। এটাই হচ্ছে নিয়ম। ভয়ঙ্কর নিয়ম। আমি বলছি আমার জাজমেন্ট তো আমি মেনে নিচ্ছি। আমাদের সময় একেবারে শেষ। এইটুকু শুধু বলার যে নিঃসন্দেহে কোনো একজন ব্যক্তিকে ক্লাসিফাই এবং ক্রুসিফাই করার জন্যই উদ্দেশ্য নয় এই অনুষ্ঠানের, কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে একটা গাফিলতি হয়েছে, যে গাফিলতি সবাই দায় এড়াতে চাইছে। একটা ত্রুটি হয়েছে যার সঙ্গে হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ জড়িয়ে এবং বর্তমান তো জড়িয়ে বটেই। তাদের ভবিষ্যৎ চিন্তামুক্ত হোক এই প্রার্থনা নিয়ে এই অনুষ্ঠান শেষ করব। আমার এই পর্বের বক্তারা কে কি বললেন এক নজরে দেখবেন। আমাদের সময় একেবারে শেষ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী সপ্তাহে। সপ্তাহান্ত ভালো কাটুক, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।